বাংলাদেশের সঙ্গীতাঙ্গন দীর্ঘ সময় ধরে এক ধরনের অস্থিরতা, স্থবিরতা এবং অভিভাবকহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ দেশের রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। শিল্পীর রাজনৈতিক লেজুর বৃত্তি ও অতপ্রতভাবে এর সঙ্গে জড়িয়ে যাওয়াটা খুব ভালো চোখে দেখছেন না অনেকে। অন্যদিকে শিল্পীর রাজনৈতিক দর্শনের কারণে কালো তালিকাকরণ ও শো না পাওয়া ঘিরে চলে আসছে দীর্ঘদিনের ঘৃণ্য চর্চা। কনসার্ট নেই শিল্পী সমাজের পেশাগত নিশ্চয়তা। এসব হতাশার মধ্যে যা সুখকর তা হলো আমাদের তরুণ শিল্পী সমাজ এখনও আঁকড়ে আছে এই পেশায়, স্বপ্ন দেখছে সমৃদ্ধ এক সঙ্গীতাঙ্গনের। আর কয়েকদিন পরে আমরা পেতে যাচ্ছি একটি গণতান্ত্রিক সরকার। নতুন এই সময় কেমন হতে যাচ্ছে দেশীয় সঙ্গীতাঙ্গন? এই প্রজন্মের প্রত্যাশাই বা কি? এসব নানা প্রশ্নের উত্তর ও নিজের ভাবনা জানাতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুতুল ও রাজীব। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন আপনারা? ভালো আছি। ভালো। আপনাদের সঙ্গীত ক্যারিয়ার কেমন যাচ্ছে? ব্যস্ততার মধ্যে যাচ্ছে। কেমন চলছে আমাদের সঙ্গীতাঙ্গন? সাম্প্রতিক সময়ে বেশ ভালোই চলছিল। এখন তো একটা বিরতি পড়বে স্বাভাবিকভাবেই। একটা দেশে বিরাট একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা সকলে যাব। যে ব্যস্ততাটা ছিল সেটা আবার সবকিছু স্থিতিশীল হলে এর চেয়েও আরো বেশি ব্যস্ত আমরা হতে পারবো। ভাইয়া কি বলবেন, এর সাথে কি যুক্ত করবেন? নির্বাচনের উপর আসলে অনেক কিছু নির্ভর করছে যে আমাদের কাজ কতটুকু বেগবান হবে, কতটুকু স্লো হবে। নির্বাচনের আমরা যে দলগুলো দেখছি আর কি, যে যারা আসছে ক্ষমতায় আসার জন্য, তো স্পেসিফিকলি আমি দলের নাম বলবো না, তবে মানুষ অবশ্যই জানে যে কারা আসলে আমাদের শিল্পীদের মূল্যায়ন ঠিক মতো হবে আর কি। তো এই জায়গাটা আমরা একটু টেনশনে আছি, সংশয়ের মধ্যে আছি যে আসলে কারা আসছে। সো আমরা চাই যে এরকম সরকার আসুক যারা শিল্পীদের সম্মান দিবে, শিল্পীদের কাজের জায়গাটা অনেক প্রসারিত করবে, উৎসাহ দিবে আর কি শিল্পীদেরকে। কারণ শিল্পীরা কিন্তু শিল্পচর্চা একটা দেশের জন্য অনেক বড় একটা বিষয়, একটা সাংস্কৃতিক ঐতিহ্য দেশকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা খুবই দরকারি। তো এরকম কোনো সরকার আসুক যারা শিল্পীদেরকে সবসময় সাপোর্ট দিবে। যেমনটি শুরুতে বলেছিলাম, কিছুদিন পরেই আমরা একটি গণতান্ত্রিক সরকার পেতে যাচ্ছি। শুরুতেই প্রত্যাশার কথা জানতে চাই, কেমন বাংলাদেশ দেখতে চান আপনারা? অবশ্যই, যেহেতু আমরা সঙ্গীতাঙ্গনের মানুষ, সংস্কৃতি বান্ধব একটা পরিবেশ চাই। নির্বিঘ্নে যেখানে যে যা শিল্পচর্চা করতে পারবে সেই জায়গাটা চাই। যেন প্রত্যেকে যে ধর্মের আছেন বাংলাদেশে তারা সমান মর্যাদার নাগরিক হিসেবে তারা বিবেচিত হচ্ছেন সেই জায়গাটা চাই। নাগরিক নিরাপত্তা চাই। দুর্নীতি কমে আসুক, একেবারে সমূলে নির্মূল করা হয়তো সময়ের ব্যাপার, কিন্তু তাও কমুক সেটা চাইবো। মোট কথাই যে আমার কন্যা সন্তানের বয়স 3.5 বছর, আমি যেন তাকে একটা নিরাপদ বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে পারি, সেই স্বপ্নটা দেখি। ভাই কিছু যুক্ত করবেন? আমরা তো আমাদের কথাই বলবো, যেহেতু শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত। গত সময়ে বা অনেকদিন থেকে আমরা যা দেখেছি যে শিল্পীদের দলীয় সাপোর্ট থাকা, রাজনৈতিক সাপোর্ট থাকাটা মানুষ মেনে নিতে পারে না। শিল্পীরা হবে সবার, এরকম বলে সবাই। আমার এই জায়গার একটু ভিন্ন মতামত আছে যে শিল্পী তার আগে দেশের নাগরিক, সে দেশের নাগরিক হিসেবে তার কিন্তু অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার অবশ্যই অধিকার আছে। সেটা প্রকাশ্য হতে পারে, আবার সে গোপনেও করতে পারে, কিন্তু অধিকার তার আছে। সে যদি প্রকাশও করে ফেলে সেটাকেও আমার মনে হয় সম্মান করা উচিত। কারণ সে যদি গান গায়, তার গানের জায়গাটা আলাদা। ধরেন আমার একটা শিল্পীকে পছন্দ, তার অনেক গান আমার পছন্দ, সে এখন রাজনৈতিকভাবে সে আমার এগেনস্টে, তার মানে কি আমি তাকে অসম্মান করবো? না, আমি করতে পারি না। আমি তাকে ভালোবাসি, আমি তাকে শ্রদ্ধা করি তার গানের জন্য, তাই না? সো এই জায়গাটা ডেভেলপ করতে হবে আমাদেরকে, যে শিল্পী হোক যেই হোক, প্রত্যেকটা মানুষের যে কোনো দল করার অধিকার আছে, যেগুলো বাংলাদেশে লিগ্যাল, যেগুলো প্রতিষ্ঠিত, তাদেরকে সাপোর্ট দেওয়ার অধিকার আছে। সাপোর্ট দিলে কেউ সমালোচনা করবে না। হ্যাঁ, আমি ভুল করলে সেটা সমালোচনা করতে পারে যে কেউ, কিন্তু সাপোর্ট দেওয়া মানে খারাপ কিছু না। কিন্তু রাজনৈতিক পক্ষপাত থাকতেই পারে। আপু, শিল্পীরাও যেহেতু দেশের নাগরিক, তাদেরও রাজনৈতিক দর্শন থাকতে পারে, রাজনীতিও করতে পারে। যদিও এ নিয়ে বিতর্ক চলছে, শিল্পীদের রাজনীতি আসলে কেমন হওয়া উচিত? শিল্পীদের রাজনীতি হওয়া উচিত সবার জন্য। কারণ শিল্পী যেমনি সবার, একজন শিল্পীর যেমনি সমস্ত দল মত নির্বিশেষে সব ধর্মের সব গোত্রের অনুরাগী থাকতে পারে, তেমনি শিল্পীর চোখেও দেশটা সবার আগে, সেই ভাবনাটার যেন খুব স্পষ্ট প্রতিফলন দেখা যায়। কখনো কোনো আক্রমণাত্মক, কখনো কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন জড়িত না থাকে। কারণ শিল্পীর ভিতরে যে শিল্প সত্তাটা আছে সেটা খুব যত্ন করার, খুব কোমল একটা ব্যাপার। এর সঙ্গে না খুব সাংঘর্ষিক কিছু যায় না।
ভাইয়া, শিল্পীর রাজনৈতিক দর্শনের কারণে তার পেশাগত জীবন দুর্বিষহ করে তোলাটা কতটুকু যৌক্তিক? অবশ্যই এটা যুক্তির মধ্যে পড়ে না, অযৌক্তিক একটা বিষয়। আমরা যা দেখেছি ইতিহাস, আমরা চাই নতুন বাংলাদেশ এভাবেই গড়ুক। শিল্পীর রাজনৈতিক মতাদর্শ থাকলেও তাকে কোনো জায়গাতে ব্ল্যাকলিস্ট করা যাবে না, সে যেই দলই সাপোর্ট করুক। কারণ সে আমার আগে দেখতে হবে সে আমার ফ্যামিলির লোক, সে গান করে বা সে নাচ করে বা সে অভিনয় করে। তো সো ওই জায়গায় তাকে সম্মান দিতে হবে সবচেয়ে বেশি। এবং আমি অন্ততভাবে চেষ্টা করবো, ব্যক্তিগতভাবে চেষ্টা করবো যেন আমার সামনে এরকম কোনো ঘটনা না ঘটে। ঘটলেও আমি এটা প্রোটেস্ট করবো, যে যদি কাউকে ব্ল্যাকলিস্ট করা হয় আর কি, যে না ও এই দল সরকারি দল করে না, বিরোধী দল করে, তাকে নেওয়া যাবে না। আমি ইনস্ট্যান্টলি ওটা প্রোটেস্ট করি, আগেও করছি, এখনও করছি, ভবিষ্যতেও আমি করবো এটা। আমরা অনেক সময় শুনি যে অমুক শিল্পী কালো তালিকাভুক্ত। কেন এই কালো তালিকা? এখন কি এই ধরনের সংস্কৃতি চালু হয়েছে বলে মনে হচ্ছে? নিঃসন্দেহে হয়েছে, এখন নয়, এটা অনেক অনেক আগে আগে থেকেই থেকেই হয়েছে। চালু। এবং এটা ভীষণ রকমের একটা মানে গর্হিত অপরাধ আমি মনে করি। কারণ কোনো শিল্পীর ব্যক্তিগত মতাদর্শের জন্য তিনি তার শিল্প থেকে বঞ্চিত হবেন, শিল্পচর্চার জায়গাটা তার নষ্ট হয়ে যাবে, তাকে কাজ দেয়া হবে না, এটা কোনো গণতান্ত্রিক দেশের কাজ হতে পারে না। তো সেই জায়গা থেকে শিল্পীর ব্যক্তিগত মতামত যাই কিছু থাকুক না কেন, ওই যে রাজীব ভাইয়ের কথাই মানে একই সুরেই বলতে হয় যে অবশ্যই চাইবো যে তার কাজের জায়গাটা যেন সুরক্ষিত থাকে। ভাইয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত ইন্ডাস্ট্রি গড়ে তুলতে কি করা উচিত আপনি কি মনে করেন? রাজনৈতিক শিষ্টাচার থাকাটা খুব জরুরি। আমরা এখন যা দেখি বর্তমানে, ফেসবুকে একটা পোস্ট দিলে যদি কারো এগেনস্টে যায় পোস্টটা, এখানে গালিগালাজ লাইন শুরু হয়ে যায়, অনেক বেশি গালিগালাজ করে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। আমি দ্বিমত পোষণ করা মানেই তুমি গালি দিবে আমাকে, এটা কোনো কালচার না, এটা সুস্থ মানুষের পরিচয় না। এটা যখন বিদেশের লোকজন যখন দেখে বাংলাদেশের মানুষজন এই কাজগুলো করে, ওরা কিন্তু হাসাহাসি করে আমাদের নিয়ে। আমরা যদি এটা থেকে বেরোতে পারি, তাহলে আমাদের মনে হয় আপনি যেটা বললেন সেই সমস্যাগুলো আমরা থেকে বেরোতে পারবো। আমাদের এই সম্মান করার জায়গাটা তৈরি করতে হবে। আপনি যত ছোটই হন, যত বড়ই হন, আপনি যে কাজটা করেন সেই কাজের প্রতি আমার সম্মান থাকতে হবে, একদম, সম্মান মানে দিয়ে কথা বলতে এবং হবে। অন্যের মতামতকেও সম্মান করার মানসিকতা। আমার মতের সঙ্গে নাই মিলতে পারে, আমি সেখানে নীরব থাকবো। আমি কেন আক্রমণ করতে যাব? আমি কেন অসম্মান করতে যাব? আমার মত যদি না মিলে, আমি সেক্ষেত্রে আমার মতামতটা আমি প্রকাশ করতে পারি ওখানে, যে আমি ভাই আপনার সঙ্গে একমত না, আমার মতামত হচ্ছে এইটা। কিন্তু সরাসরি গালি দেওয়া, আক্রমণ করা, এই কালচারটা আমি মেনে নিতে পারি না। এটা বাংলাদেশে চলছে এখন, এটা থেকে আমাদের বেরোতে হবে। পুতুল আপু, সোলো শিল্পীদের অধিকার দায়ে কি বড় ধরনের কোনো সংগঠন রয়েছে? শিল্পীরা কি একতাবদ্ধ? সংগঠন তো অনেক, ছোট বড় অনেক সংগঠন অনেক বছর ধরেই রয়েছে, কিন্তু কোনো সংগঠনই পুরোপুরি সক্রিয় নয়। এবং সত্যিকার অর্থে শিল্পীর কল্যাণে কাজ করছেন এরকম সংগঠন খুবই হাতের মানে নেই বললেই চলে। তাই যদি হতো, তা না হলে ওই যে এই কালো তালিকার কথাই যে এলো, তাহলে কিন্তু সকলে একটা প্রতিবাদ করলেই কিন্তু সেই চর্চাটা বন্ধ হতে পারতো। কিন্তু এখানে সকলেই নিজেদেরকে নিয়েই ব্যস্ত। সকলে আমরা ব্যক্তি স্বার্থের কথাই ভাবছি। সমষ্টিগতভাবে একতাবদ্ধ থাকলে যে অনেক বড় কিছু অর্জন সম্ভব, সেই চিন্তাটাই আমাদের নেই। ভাইয়া কিছু বলবেন? ওই যে ও যেটা বললো, আসলে আমরা আত্মকেন্দ্রিক বেশি শিল্পীরা, আমরা নিজেদেরকে নিয়ে বেশি ভাবি, ব্যক্তিগত আমিকে নিয়ে শুধু আমি ভাবি, আমি সমষ্টিগত নিয়ে ভাবি না। কারণ আমার পেছনে অনেক দায়িত্ব আছে, আমার নিজের অবস্থানটা ঠিক করে রাখা। কারণ কম্পিটিশন তো এখন সব জায়গায়, ও আমার কম্পিটিটর, তো আমি ওকে নিয়ে দল করবো না, একতাবদ্ধ হবো না। ও আলাদা থাকে, আমি আলাদা থাকি, এরকম আর কি। সবাই এরকম থাকে, যার কারণ হচ্ছে আমাদের একতাবদ্ধ না থাকার কারণে আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারি না। এটা একটা মাইনাস পয়েন্ট। প্রত্যেকটা সেক্টরেই, প্রত্যেকটা প্রফেশনের মানুষেরই একটা দল থাকা উচিত, তাদের একতাবদ্ধ হয়ে কাজ করা উচিত। তাহলে হয় কি, ওই যে অভাব অভিযোগগুলো থাকে সেগুলো ক্লিয়ার করা যায়। এমনি যে কি সাম্প্রতিক সময়ে যে শিল্পীদের উপরে, শিল্পের উপরে যে আক্রমণগুলো আমরা হতে দেখেছি, সেখানেও তো আমরা একতাবদ্ধ হতে পারিনি। আমরা সকলে হয়তো নিজেদের জায়গা থেকে দুঃখই প্রকাশ করেছি, যে কোনো আড্ডায় হয়তো আমরা মন খারাপ করেছি, কিন্তু সেটা নিয়ে জাতীয়ভাবে একটা কোনো উদ্যোগ কিংবা এগিয়ে যাওয়া, যাতে করে সেই যারা আক্রমণ করেছেন তারা কিছুটা ভীত হয়, সেই চেষ্টাও তো আমাদের দেখিনি। এই কারণে জিনিস আমার মানে এবার খুব মনে হয়েছে সত্যি। এটার একটা বড় কারণ হচ্ছে কি, আমাদের বলি কথাগুলো, সত্যি কথা আসলে বলতে হবে, আজকে না হলেও কালকে বলতেই হবে। আমাদের ইসলাম ধর্ম থেকে যেটা বলা হয় যে গান বাজনা হারাম, এটা আমরা সবার মুখে শুনি আর কি। তো এরকম গান বাজনা কোন জায়গায় হারাম, সেটা হচ্ছে আপনার অশ্লীল গান, যে গানগুলো হচ্ছে কি আল্লাহ থেকে সরাই ফেলে মানুষকে আল্লাহর উপর বিশ্বাস থেকে, সেগুলো হারাম হতে পারে। যেমন ঘুষ খাওয়া হারাম, যেমন ধর্ষণ করা হারাম, খারাপ কাজ, বলাৎকার করা খারাপ কাজ। তো এইসবের মতে হচ্ছে খারাপ গানগুলো হারাম। কিন্তু শুধুমাত্র গানকেই পয়েন্ট আউট করে কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশের,
বলতেছে যে গান বাজনা একদমই হারাম, করতে দিবে না। তো আমরা যখন দেখি যে আমার দেশেরই ভাই, আমার এই পাশের বাড়ির ভাই যখন আমি গান গাইলে সে বলে যে হারাম, তখন না খুব কষ্ট লাগে, তখন ওই শক্তিটা থাকে না ভেতরে যে আমি গান আসলে করবো না করবো না। তো ওই স্পিডটা যখন হারায় ফেলে একটা শিল্পী, তখন আসলে ভালো কিছু আর বের হয় না। বাংলাদেশের প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা আর্টিস্ট কোনো না কোনো জায়গায় কারো না কারো কাছ থেকে এরকম কথা শুনছে যে গান বাজনা হারাম, বাইরে করো না, তুমি এই লাইনে ফিরে আসো। সো এরকম প্রতিবন্ধকতা থাকলে হয় কি, কাজ আসলে করা যায় না। হ্যাঁ, আমি কিন্তু সব প্রফেশনকে সম্মান করি, সে গান বাজনা করুক বা সে আলেম হোক বা সে অন্য কোনো জায়গায় থাকুক, সবাইকে আমি সম্মান করি। তো আমি যেমন সম্মান করি, সবারই উচিত আমাদের পেশাকেও সম্মান করা, কারণ সংস্কৃতি না বাঁচলে কিন্তু দেশ বাঁচবে না আলটিমেটলি। সো ওই জায়গাটা কবে হবে বাংলাদেশের মানুষের মধ্যে, ওই বোধতরা, ওটা হবে আমি জানি না, তবে আশা করি হবে। রাজীব ভাইয়া, অনেক শিল্পীদের রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে পারফর্ম করতে দেখলেই ওই দলের ট্যাগ দেওয়া হয়। যদিও একজন ডাক্তার যদি দলীয় কোনো সরকার অথবা এমপিকে ট্রিটমেন্ট দেয়, তবে তাকে সে ট্যাগ দেওয়া হয় না। শিল্পীদের প্রতি এরকম ট্যাগ কেন দেওয়া হচ্ছে বা দেয়? ট্যাগ দেওয়ার কারণ হচ্ছে শিল্পীদের চেহারাটা বেশি ফোকাস আসতো, ওই জন্য ট্যাগ দিতে সুবিধা আর কি। মানুষ বাঙালি ট্যাগ দিতে খুব মজা পায় আর কি। বাংলাদেশের মানুষজন ট্যাগ দিয়ে সাইড করে রেখে হচ্ছে নিজের জায়গাটা তৈরি করে নেওয়া, সবাই এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। এটা কবে শেষ হবে জানি, এটা সবসময় চলে বাংলাদেশে। এবার আসলে কি, আমি একটা দল করি, আপনি একটা দল করেন, আপনি আর আমি তো একটা উদ্দেশ্য একটাই, আমার বাংলাদেশকে ডেভেলপ করা সব দিক থেকে। সো উদ্দেশ্য যদি একই হয়ে থাকে, তাহলে আমরা কেন শত্রু হব? আমাদের তো ভাইয়ের মতো আচরণ করা উচিত, তাই না? আপনার একটা ওয়ে আলাদা, আমার ওয়েটা আলাদা, কিন্তু উন্নতি তো আমরা দুজনই করতে চাই। ক্ষমতা আপনি গেলেন, আমি গেলাম না, তার মানে এই না যে আমি আপনার গালিগালাজ করবো। শুধু তো তা না, মানে বিরোধী মতের মানে কারো মৃত্যুতে পর্যন্ত উল্লাস প্রকাশ করতে, এই যে বিরোধী দলের কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে সবাই, এটা তো উচিত না। আমার দেশের লোকই তো মারা গেছে, আমার ভাই তো মারা গেছে, আমার ভাই, সে তো আমার যেরকম চরিত্র তারও একই চরিত্র, রাত দিন পার্থক্য কিন্তু না। একই ভাষায় কথা বলি, হ্যাঁ, একই ভাষায় কথা বলি, এমন না যে ভিনদেশী কোনো শত্রু, খাওয়া দাওয়া এক, আবহাওয়া এক, সবকিছুই এক। তার মানে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু একই রকম, কাছাকাছি একবারে। তো সেই ক্ষেত্রে একটা ভাই মারা গেলে আমি আলহামদুলিল্লাহ বলবো, এটা মোটেই উচিত না, এটা বলা মানে যায় না কোনোভাবে। আমাদের দেশে একজন শিল্পী গান গাওয়া থেকে শুরু করে রেকর্ডিং, বিপণন, প্রচারণা, এমনকি প্রযোজনাও করতে হচ্ছে। কেন আমাদের দেশে এজেন্সি প্রথাটা নেই? এজেন্সি প্রথা থাকলে তো আমাদের সবার জন্য মনে হয় ভালোই হতো, কারণ এই যে শিল্পীর কাজ তো কণ্ঠ দিয়ে, মানে কণ্ঠ ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে যাওয়া পর্যন্তই হওয়ার কথা। কিন্তু এখন এমন একটা সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি যেখানে আমাদের কোনো পৃষ্ঠপোষকতা নেই, কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। একটা গানের অডিও থেকে শুরু করে ভিডিওর পরে সেটার পিছনে আবার মানে শুধু ভিডিও করলেই হবে না, আবার সেটাকে বুস্ট করার জন্য আবার আরেকটা অর্থায়নের দরকার। মানে এই যে ধাপে ধাপে শিল্পীর মানে সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে যাওয়া, তার ফলে তো আমার মনে হয় যে মূলত আসলে শিল্পটার ক্ষতি হচ্ছে। কারণ একজন শিল্পীর তো কাজ এত কিছু করা নয়, কিন্তু এজেন্সি প্রথাটা অনেকে শুরু করেও বেশি দূর আর এগোতে পারেনি, কারণ অনেক সময় শিল্পীরা নিজেরাই চান না যে কোনো এজেন্সি তাদের সঙ্গে যোগাযোগ করুক। দূরত্ব তৈরি হয়ে গেছে আস্তে আস্তে। মানে ওটা এজেন্সি বলতে আমরা যেটা বুঝি হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। আগে যেটা ছিল, যখন ক্যাসেটের যুগ ছিল, তখন তো আর শিল্পীরা টাকা দিয়ে গান করে নাই। তখন যাদের সম্ভাবনা ছিল বা যাদের কণ্ঠ ভালো ছিল, বা যারা গাইতে পারতো ভালো, তাদের কিন্তু ডেকে নিত। প্রস্তাবটা তাদের থেকে যেত যে ভাই আপনার সঙ্গে বা আপা আপনার সঙ্গে একটা চুক্তি করতেছি আমরা, একটা বা দুইটা অ্যালবামের, এই হলো আপনার পারিশ্রমিক, আপনি আমাদের সঙ্গে 1 বছর 2 বছরের জন্য চুক্তিবদ্ধ। এই অফারটা তখন হতো ডিজেল হওয়ার আগ পর্যন্ত। ডিজেল ইউটিউব আসার পরে, মানে অনলাইন কন্টেন্ট যখন শুরু হলো, এরপরে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ হয়ে গেছে বলতে আমরা আসলে নষ্ট করে ফেলছি পরিবেশটা, জায়গা ঠিক রাখতে পারি নাই। ব্যবসা কিন্তু এখন হচ্ছে, আমার গান দিয়ে প্রতিষ্ঠানটা কিন্তু ব্যবসা করতেছে, এমন না ব্যবসা করতেছে না, কিন্তু ওরা কিন্তু চাইলে এখনো পারে। বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান কিন্তু এখনো আছে, প্রযোজনা প্রতিষ্ঠান, তারা কিন্তু খুব ভালো বিজনেস করতেছে অনলাইন থেকেও। তো ওই কালচারটা আমাদের ফিরে আসতে হবে, কারণ আমরা শিল্পীরা শুধু গান গাইবো, আমরা যদি ব্যবসা করি তাহলে আমাদের শিল্পী সত্য নষ্ট হয়ে যাবে। গানে আর গান থাকবে না তখন। তখন গানকে মনে হবে আমাদের প্রোডাক্ট, গান প্রোডাক্ট না, কন্টেন্ট। গান কোনো কন্টেন্ট না, গান হচ্ছে একটা ভালোবাসার আউটপুট। হ্যাঁ, একটা নতুন একটা কিছু সৃষ্টি করা। আমি একটা এই মোবাইল বানাইলাম ফ্যাক্টরি থেকে, এটা কিন্তু প্রোডাক্ট। গান কিন্তু মোবাইল না, প্রোডাক্ট না, ওটা ভালোবাসার জায়গাতে তৈরি হয়। তো ওটা যদি আমরা বিজনেস করে ফেলি, এখন বিজনেস চালু করি, তাহলে কিন্তু গান থাকবে না। আলটিমেটলি এখনই এরকমই হয়ে গেছে ব্যাপারটা। মানে শিল্পী ইনভেস্ট করতেছে, শিল্পী সব কিছু, মানে মিউজিক থেকে শুরু করে মিউজিক ভিডিও সব কাজ তার করতে হচ্ছে।
এই এত কিছু করলে একটা শিল্পী বাঁচবে কেমনে? আরও তো বিষয় আছে, ফিনান্সিয়াল ব্যাপারও তো আছে। একটা গানের পেছনে তো অনেক খরচ হয়। একটা গানের অডিও করতে মিনিমাম একটু কোয়ালিটিফুল অডিও করতে লাগে 50 থেকে 60,000 টাকা। এরপরে আসেন মিউজিক ভিডিওতে, ওই গানের যদি গানের কন্টেন্ট দিয়ে যদি স্ক্রিপ্ট করা হয়, অরিজিনাল যদি মিউজিক ভিডিও করা হয়, তাহলে এটার পিছনে খরচ হবে 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ টাকা। তো এত টাকা দিয়ে একটা গান করলে একটা শিল্পী, তাহলে শিল্পী খাবে কি, বাঁচবে কেমনে? শিল্পীরও তো সব কিছু চালাইতে হয়। তো ওই খরচের জায়গাটা যদি ওই জায়গা থেকে আসে, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, তাহলে হয় কি তাদের গান গাইতে সুবিধা হয়। তো তারা মনোনিবেশ করতে পারে ক্রিয়েটিভিটির কাজে আর কি, যেটা এখন হচ্ছে না। পুতুল আপু, মিউজিক ভিডিও নাকি ভিডিও মিউজিক? এখন দেখা যাচ্ছে যে গানের থেকে বেশি ভিডিওর চর্চা, আপনি কি মনে করেন এ ব্যাপারে? আমি বলবো এখন বরং অনেকটাই কমেছে সে প্রবণতা, কারণ একটা সময় এমনও ছিল যে একেবারে সিনেমার মতন বড় অর্থায়নে বড় আয়োজনে গান না তৈরি করলে সে গানের ভিউ হবে না। এখন তো স্পটিফাই থেকে শুরু করে আরও নানান মাধ্যম এসছে যেখানে শুধুমাত্র অডিও শুনছে মানুষ, ব্যস্ততার মধ্যে শুধু হয়তো একটা হেডফোন পরে অডিওটা শুনছে। এবং লিরিক ভিডিওর প্রচলন এখন অনেক বেড়েছে, কারণ এটা করতে আসলে আমরা বাধ্য হচ্ছি অনেক ক্ষেত্রে, সবসময় এত বড় প্রস্তুতি নিয়ে নামাও যায় না। বা স্টুডিও ভার্সন যেই ভিডিওগুলো হচ্ছে সেগুলোও কিন্তু চলছে। গান ভালো হলে না যে কোনো মাধ্যমে সেটা শ্রোতার কাছে পৌঁছে যায়, এটা হচ্ছে গান। বিশ্বাস করি। এই যে ও যেটা বললো, ওই ঠিক কথা বলছে। ভিডিও আজ থেকে 10 বছর আগে যে ভিডিওর যে অবস্থা ছিল, মানে গানের আগে ভিডিও কথা চিন্তা করতো সবাই, যে না আমার ভিডিও করতে হবে আগে। এখান থেকে আমরা বেরিয়ে আসছে অনেকখানি। এবং আলটিমেটলি আমি যেটা বলি, এখন বলে যাচ্ছি, আজ থেকে 10 বছর বা 20 বছর পরে মানুষ আর ভিডিও দেখে গান শুনবে না, শুধু অডিও শুনবে। আগের জায়গাটায় মানুষ ফিরে যাবে, কারণ গানের টেস্ট হলো অডিওতে। আমি যখন একটা গল্পের মধ্যে একটা গানকে আবদ্ধ করে ফেলবো, একটা শ্রোতা যখন গান শুনবে, তার গল্প কিন্তু ভিন্ন হইতে পারে। হ্যাঁ, সেই গানটা শুনে যেটা যে সে পাস্টে চলে যাবে বা চিন্তা করবে, ওই গল্পের সঙ্গে নাও মিলতে পারে। সো আমি কেন একটা গানকে ওই গল্প দিয়ে আবদ্ধ করব ভিডিও দিয়ে? এটা আমি একটা অনেক বড় একটা চিন্তা থেকে বললাম, কারণ ব্যবসায়িক অর্থে বলি নাই। ব্যবসায় না, একদমই, মানে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীতের কয়টা গানের ভিডিও আছে, কিন্তু আমরা তো কল্পনাপ্রবণ হচ্ছি সেগুলো শুনে নিজেদের মতন করে এক একজন শ্রোতা। তো সেই সময়টা আবার ফিরে আসবে বলে গানের সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই আমার যেটা মনে হয়, গানের সঙ্গে গানের সম্পর্ক। রাজীব ভাইয়া, অনেক জনপ্রিয় গানের ফিউশন হচ্ছে, ফিউশনটা কি ঠিকঠাক মতো হচ্ছে নাকি আমাদের কনফিউশন করে দেওয়া হচ্ছে? এটা যারা গানের মালিক তারা বলতে পারবে। এটা আসলে ফিউশন তো ড্যাশ 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 লোকও করে, আমি নাম বললাম না। যারা গানই গায় না কোনোদিন, তারাও ফিউশন করে। তো ওদের সমালোচনা না করাই ভালো। যারা করতেছে ভালো তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। যারা হচ্ছে অনেকেই ভালো ফিউশনও করতেছে, হ্যাঁ, গানের কথা সুর ঠিক রেখে একদম হুবহু সুরটা এবং কথাটা ডেলিভারি ঠিক রেখে মিউজিকটা চেঞ্জ করতেছে, এটা ঠিক আছে। কিন্তু যারা হচ্ছে গান করে না কখনো, শখে করে, তাদেরকে আমি নিরুৎসাহিত করবো না। আপনারাও করেন, সমস্যা নেই, সবাই করুক, হ্যাঁ, সবাই করুক, যার যেমন রুচি সে তেমন বেছে নেবে। রাইট রাইট। এটা আসলে দর্শক শ্রোতারা বলবে যে আসলে এটা যখন নিবে বা না নিবে, ফেরত দিবে, তখন বুঝবে আর কি যে আসলে হয়েছে কিনা। দুজনের কাছেই জানতে চাচ্ছি, আপনারা দুজনেই দেশের জনপ্রিয় একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছেন। রিয়েলিটি শোগুলো চূড়ান্ত ফলাফলের পর ওই শিল্পীর পথ চলা কতটা চ্যালেঞ্জিং? মানে মূল চ্যালেঞ্জটা সেখান থেকে শুরু হয়। যে কয়দিন প্রতিযোগিতায় থাকা হচ্ছে, সেখানে একটা নির্দিষ্ট সংখ্যক প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করে অনেক রকমের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে অনেক অভিভাবকের ছত্রছায়া থেকে কিন্তু পথ চলাটা শুরু হচ্ছে রাজকীয়ভাবে। এর পরের যে যাত্রাটা, সেইখানে কিন্তু আর কাউকে পাওয়া যাচ্ছে না সঙ্গে, এবং তখনকার যাত্রায় একেবারে নিজস্ব বুদ্ধিমত্তা এবং নিজস্ব নিষ্ঠা, শ্রম, সমস্ত কিছু এবং আরও অনেক কিছুই দরকার, ভাগ্যও সহায় হতে হয়। তারপরের পথ চলাটা কিন্তু আরও বেশি কঠিন। সুতরাং সেখানে যদি অনেক ভালো কণ্ঠ আমরা হারিয়ে যেতে দেখেছি, আমাদেরকে প্রতিনিয়ত এই অভিযোগটা করা হয় কেন হারিয়ে যায়। এটার পেছনে অনেক ব্যাখ্যা দেওয়া যায় চাইলে এখন। কারণ যে সময় আমরা, মানে আজ থেকে 20 বছর আগে যখন আমাদের যাত্রা শুরু হয়েছে, তখন পর্যন্ত অ্যালবামের মানে সেই অভ্যাসটা কিছুটা ছিল বা বাজারটা ছিল। এরপরে যখন একেবারে একক প্রযোজনার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমরা সকলে, আমাদের নিজেদেরই ইউটিউব চ্যানেল আছে সবার, তখন কিন্তু সেই যুদ্ধটা একেবারে নিজের সঙ্গে নিজের এবং সকলের সঙ্গে আবার সেখানে টিকে থাকার একটা লড়াই প্রতিনিয়ত আছে। রাজীব ভাই কি বলবেন এই বিষয়ে? এই রিয়েলিটি শো আমরা যে জায়গা থেকে বের হয়েছি, ক্লোজ আপ ওয়ান, তো এই হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অনুষ্ঠান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অনুষ্ঠান। এরকম অনুষ্ঠান কখনো কোনো অনুষ্ঠানের মধ্যে সঙ্গে এটা যায় না আর কি। এটা আলাদা একটা জায়গায় চলে গেছে, মানে এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল ওই সময়। তো এইটার একটা
ইফেক্ট আমি বলবো যে ওই জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে আমি রাজীব আজ থেকে 20 বছর আগে ইন্ডাস্ট্রিতে ঢুকছি, আমাকে বাংলাদেশের মানুষ এখন চেনে, গান দিয়ে কিন্তু চেনে না। ক্লোজ আপ ওয়ানের রাজীব ওই নাম চেনে এখনো। আমার ওরকম গান কিন্তু নাই যে স্পেসিফিকলি মানে ওইরকম জনপ্রিয় হয়েছে, কিন্তু আমার নামটা এখনো মনে রাখছে কারণ ক্লোজ আপ ওয়ান যারা দেখছে তখন ম্যাক্সিমাম মানুষ তখন দেখছে পুতুলের ওদের সেকেন্ড ক্লোজ আপ, ফার্স্ট সেকেন্ড 2টা ক্লোজ 3টা ক্লোজ আপ দেখছে। আমরা কিন্তু লাকি যে আমরা ওইরকম একটা প্ল্যাটফর্ম থেকে আসছি এবং মানুষ সারা বাংলাদেশের মানুষ ওটা দেখছে। তার মানে এই না যে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু রিয়েলিটি শো এরকম হবে, তা কিন্তু হয় নাই বাংলাদেশে। অনেকগুলো রিয়েলিটি শো হয়েছে পরে, কিন্তু অনেকগুলো রিয়েলিটি শো থেকে অনেক শিল্পী কিন্তু হারিয়ে গেছে। শিল্পীরা হারিয়ে যাওয়া বলতে আমি মানি না হারিয়ে যায় কেউ, শিল্পীরা নিজেদেরকে আড়াল করে ফেলে, হারায় না কেউ আর কি। কারণ সুযোগের অভাবে সামনে আসা যখন হয় না। যখন মন মতো কাজ হয় না বা যখন যতটুকু পাওয়ার দরকার সেটা পায় না, তখন সে নিজেকে আড়াল করে ফেলে, আড়াল করে অন্য একটা প্রফেশনে চলে যায়। এটা হারিয়ে যাওয়ার কিছু না, হারিয়ে যাওয়া মনে করি না আমি। অনেক শিল্পী আছে আমাদের থেকে ভালো আছে, গান গায় না এখন, আগে গান গাইতো, আছে না, লাইফস্টাইল অনেক ভালো, বিদেশ থাকে, অনেক ভালো জায়গা থাকে। সো রিয়েলিটি শো এখন আর বাংলাদেশে মানুষ এভাবে নিচ্ছে না, কারণ আগে যেমন মোবাইল ছিল না, মোবাইল আমরা দেখতে পারতাম না, টিভি দেখতে হইতো আমাদের। তো মানুষ না খাওয়া বাদ দিয়ে হইলেও টিভির সামনে বসতো গিয়ে, যে আমাদেরকে এই টিভি মিস করলে আর কোনো সুযোগ নাই দেখার, ইউটিউব বা ইন্টারনেট নাই, তো টিভি দেখতে হবে, রাত 9টার সময় বসতো। এখন তো অনেকগুলো অপশন, এখন টিভির প্রোগ্রাম মিস হয়ে গেল আমি যে কোনো সময় আবার দেখতে পারি, আধা ঘন্টা পরে So- সেই চ্যানেলেরই আবার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। হ্যাঁ, যেমন ওই জন্য হচ্ছে কি ওই এখনকার ট্যালেন্ট হান্ট শো গুলো যা হয়, রিয়েলিটি শো, ওগুলো থেকে হচ্ছে এরকম অত জায়গা বড় জায়গা নিয়ে আসতে পারে না বলে হচ্ছে এখনকার সময়ের শিল্পীরা যারা রিয়েলিটি শো থেকে আসে এরা বেশি দিন থাকতে পারে না মার্কেটে। যারা কষ্ট করতেছে, অনেক কিন্তু সলো আর্টিস্টও আছে বাংলাদেশে যারা রিয়েলিটি শো থেকে আসে নাই, নতুন প্রজন্মের আছে অনেকেই, যারা কাজের কারণে কিন্তু সামনে দিয়ে আগে আসছে, অনেকেই আছে, তাই না? নিঃসন্দেহে সো আচ্ছা। ওরা টিকে থাকবে, আসলে কাজ করতে পারলে তারা টিকে থাকবে, আর কাজ না করলে আলটিমেটলি অফ হয়ে যাবে, থাকবে না মানুষের মধ্যে। 80 ও 90 দশকে অনেক সিনেমা ব্যাপক পরিচিতি ও ব্যবসা সফল হয়েছে গান দিয়ে। সময় যতই যাচ্ছে ততই আমরা ওই ধরনের মেলোডি ভিত্তিক চরিত্রের গান পাই না। কেন এটা হচ্ছে, দুজনের কাছেই জানতে চাচ্ছি। আগে তো একটা পুরো দল কাজ করতো একটা গান তৈরিতে, একসঙ্গে বসে শিল্পী সহ গানের সুরকার, গীতিকার, সিনেমার পরিচালক, এমনকি নায়ক নায়িকা উপস্থিত থাকতেন এবং সবাই মিলে একটা দলগত প্রচেষ্টার মাধ্যমে এক একটা কম্পোজিশন হতো এবং এক একটা গান গাইবার জন্য অনেক সময় পাওয়া যেত, অনেক দিন ধরে রেকর্ডিং হতো, তারপরে গিয়ে একটা গান চূড়ান্ত হতো। হয়তোবা সেই একটা ব্যাপার কাজ করে। এখনকার আমাদের সময়টা অনেক বদলে গেছে, এখন সমস্ত কিছু ডিজিটালাইজড হয়ে গেছে। এখন আর ওই এত বড় কনসোলের সামনে রেকর্ডিস্টে বসতে হয় না, এক টেকে লাইভ গাওয়ার কোনো ব্যাপার নেই। এখন কারোর সঙ্গে কারোর দেখা হয় না, সহশিল্পীদের সঙ্গে অনেক সময় দেখা হয় না, দুইজন দুই সময় এসে কণ্ঠ দিয়ে গান শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে হয়তোবা যে আমরা জনবিচ্ছিন্ন হয়ে গেছি, সেই দলগত চেষ্টাটা নেই বলে গানের সেই আগের গভীরতা কিংবা আবেদন কোনোটাই এখন আসে না। এবং ওই সময়ের যে গানের মানে যেই গীতি কবিতা, সেখানে ভীষণ রকমের কাব্য ছিল, সেখানে জীবনবোধের একটা স্পষ্ট প্রতিচ্ছবি ছিল, সেগুলো থেকেও আমরা এখন অনেকটা সরে এসেছি। আমাদের এখন অনেক ব্যস্ত জীবন, অনেক দ্রুত জীবন। এই দ্রুত জীবনের সামনে যা কিছু আছে সেই উপকরণগুলো আমরা গানের মধ্যে দিতে চাই এবং দর্শক শ্রোতাও সেভাবেই নিচ্ছেন গানগুলোকে। তাই বলে এই সময় ভালো গান হচ্ছে না এমনটাও নয়, এই সময় ভালো গান হচ্ছেন, সময়ের সঙ্গে এগিয়েছি আমরা। পাশ্চাত্যে বলি কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশে বলি, গানের ধরনে তো ব্যাপক পরিবর্তন এসেছে, সময়ের সঙ্গে আমাদের যেতেই হবে, এটার কোনো বিকল্প নেই। এই বিষয়ে রাজীব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। ঠিকই বলছো। আপনার আমরা যেটাকে মেলোডি মনে করছি 80, 90 বা 2000 সালের আগের গানগুলা, ফিল্মের যদি ধরি আমি, বাংলা সিনেমার সেই সময়ের মেলোডি আর এই সময়ের মেলোডি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা আমার মনে হয় যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখনকার জেনজির যে যুগের যারা ছেলে মেয়ে যারা আছে, এদের চয়েস কিন্তু অন্যরকম, এদের টেস্ট কিন্তু আলাদা। তো আমি যদি এরকম বলি যে ওই সময়ের গানগুলোই বেশি মেলোডিক ছিল, আসলে ব্যাপারটা তা না। এখন যেগুলো হচ্ছে এগুলো এই জেনারেশনের জন্য হচ্ছে, এই জেনারেশনগুলো কিন্তু আজ থেকে 20 বছর পরে এগুলোরই মনে করবে। হ্যাঁ, তো আলটিমেটলি কাজ ভালো হচ্ছে, ভালো কিছু কাজ হচ্ছে। যেমন আমাদের এই চেঞ্জটা হাবিব ভাই থেকে শুরু হয়েছিল, হাবিব ভাই এসে এই পরিবর্তনটা আসলে পরে এখন বর্তমানে প্রীতম, আমাদের ইমরান, সো তাদের কাজগুলো কিন্তু ভালো কোয়ালিটির কাজ হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড মানে আন্তর্জাতিক মানসম্পন্ন কাজ হচ্ছে। তো এই আর বাকি আসলে কম হচ্ছে আর কি পরিমাণে, হাতে গোনা 2-3 জন করতেছে, আর বাকিরা আসলে খুব একটা মনোযোগী নাই এই কাজের ক্ষেত্রে, যার কারণে খুব বেশি গান আসতেছে না। কিন্তু ভালো কিছু গান আসতেছে, যতগুলো শিল্পী আসছে তার চেয়ে খুব কম আসতেছে আর কি।
একদমই মানে হ্যাঁ, পরিমাণে সমানভাবে কম আসতেছে। সমান ভাগে বন্টিত হচ্ছে না Right. কাজগুলো, আর দেখা যাচ্ছে একটা কারণ নির্দিষ্ট দলের মধ্যেই ঘুরপাক ওই খাচ্ছে। 3-4টা মানুষই তাদের টেস্টটা আউটপুট দিতে পারছে মানুষের সামনে, দর্শকদের সামনে, আর বাকিরা পারতেছে না। কারণ বাকিরা হচ্ছে ম্যাক্সিমাম ব্যবসা নিয়ে চিন্তিত, মানে গান দিয়ে ব্যবসা করার মানে পলিসিতে আগাচ্ছে, এই কারণে ভালো গান তারা দিতে পারতেছে না। তো আমি এটা সবসময় বলি, যারা গান তৈরি করে বাংলাদেশে, হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি যারা আছে তাদেরকে বলি যে আপনারা অবশ্যই একটু গানের দিকে মনোযোগ হবেন। কারণ আমাদের ওই সময়ের সিনিয়র যারা ছিলেন, আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, আমাদের আলাউদ্দিন আলী স্যার, তো ওনাদের সঙ্গে তো আমরা কাজ করছি। তো আমাদের শেখ সাদি খান স্যার, তো আমাদের আলম খান স্যার, তো ওনাদের সঙ্গে আমাদের এই কাজ করার যে অভিজ্ঞতা, তাতে করে তারা যে মনোযোগী ছিলেন কাজের মধ্যে, যে পরিমাণ ডেডিকেটেড ছিলেন, যে পরিমাণ গবেষণা করতেন একটা গান নিয়ে, এখনকার ছেলেমেয়েরা এটা করে না। এটা একটা বড় কারণ কাজ ভালো না হওয়ার। তো ওই জায়গাটা আসলে আলটিমেটলি ফলো করবে কিনা জানি না আমি, কারণ যেহেতু প্রযুক্তি অনেক আগে গেছে, করা উচিত। টিম ওয়ার্ক, ও যেটা বললো টিম ওয়ার্ক, এবং একটা গান নিয়ে গবেষণা করলে গানটা আউটপুট ভালো হয়। কারণ একটা সুর আমি আজকে একটা করলাম, এই সুর যদি আমি মনে করি যে না আমি কালকে আবার চেঞ্জ করবো, অবশ্যই আমি সেটা করতে পারি, ইমপ্রুভ করব, বা পরশুদিন আরেকটু ইমপ্রুভ করব, বা মিউজিকটা আমি আরেকটু চেঞ্জ করব। সময় দেওয়া লাগে। একটা গান ওই 1-2 ঘন্টা গান বানায় ফেলানো যায়, আবার একটা গান 1 মাস ধরে বানানো যায়। তো 1 মাস ধরে যে গান বানাবে সেটা অবশ্যই একদিনের চেয়ে আউটপুট ভালো হবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রতিবারই সমালোচনা হয়। এই প্রজন্মের শিল্পী হিসেবে এই পুরস্কারের স্বচ্ছতা কতটা জরুরি বলে মনে হচ্ছে আপনাদের? স্বচ্ছতা তো দরকার, কারণ সবচেয়ে বড় কথা এই যে সঙ্গীতাঙ্গন থেকেই যে প্রশ্ন ওঠে এমন কিন্তু নয়, সাধারণ দর্শক শ্রোতা কিন্তু প্রশ্ন তুলছেন যে এই ব্যক্তি কিসের ভিত্তিতে, কোন কাজের কারণে, কোন অবদানের জন্য পুরস্কারটা পেলেন। তো একটা পুরস্কারের, একটা এত বড় পুরস্কার প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়াটা কিন্তু একটু বিব্রতকর, একটু অস্বস্তির সবার জন্যই। তো সেই জায়গাটাতে তো অবশ্যই স্বচ্ছতা দরকার। জাতীয় পুরস্কার এমন হওয়া উচিত, যেই সেক্টরেই হোক, আমি রিকশাওয়ালা আমি জানবো, আমি তাকে ওর পড়া সম্বন্ধে আমি জানবো, সে গান হোক আর যাই হোক, আমি রিকশাওয়ালা আমি তাকে চিনি, হ্যাঁ এই কাজটা সে করছে, তখন তাকে জাতীয় কিংবা পুরস্কার আমি দেওয়া গানটা যায়। চিনি, আমি গানটা শুনেছি, হ্যাঁ, আমি তাকে না চিনলেও গানটা আমি চিনি, বা তার কাজটা আমি দেখেছি। সো এরকম যদি হয় তাকে জাতীয় পুরস্কার দেওয়া যায়। কিন্তু এরকম আমরা বাংলাদেশে অনেক হয়েছে দেখছি যে তার ওই সেক্টরে তার কোনো অবদান আছে কিনা আমরা জানিই না আসলে, একদম। সাধারণ মানুষ। এবং হয়তো তাকে কোনো জাতীয় গান পুরস্কার দিয়ে পুরস্কৃত দিছে। হবার পরে গিয়ে আমরা ইউটিউবে সেটা খুঁজে নিচ্ছি যে কোন গানটা পেলো দেখি, Right, right. তার আগে কখনো গানটা তো শুনিনি। এই ধরনের সমালোচনামূলক পুরস্কার না দেওয়াই ভালো। জাতীয় পুরস্কার থেকে কিন্তু মানুষ কিন্তু শেখে, মানুষ ফলো করে। তো ওটা যদি ঠিক হয় তাহলে বাকি যে পুরস্কারগুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। গোড়াতে ঠিক করতে হবে আগে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো একটাই, সামনে নির্বাচন, অনেকেই হয়তো ভোট দিতে যাবেন না। যারা যাবেন না তাদের ক্ষেত্রে আমার কোনো মন্তব্য নাই। যারা যাচ্ছেন ভোট দিতে, তারা অবশ্যই আপনার ভোটটা মানে গুরুত্ব সহকারে ভোটটা দিয়ে আসবেন। কারণ আপনার ভোটটা অনেক কিছু নির্ভর করবে আগামীতে যারা নির্বাচনে আসবে আর কি। বাংলাদেশ কেমন হবে তার প্রতিফলন দেখতে হলে আপনাকে ভোট দিতে হবে। ভোটটা দিবেন এবং ভোটটা ভেবে চিন্তে দিবেন, যাতে আপনার যে সেক্টর আছে কাজের, সেই সেক্টরের জন্য প্রসারিত হয়, কাজটা ভালোভাবে করতে পারেন, আর কিছু না। প্রত্যেকটা মানুষই আপনার কাজের কথাই চিন্তা করেই ভোট দিবেন। সারা দেশের কথা চিন্তা করার দরকার নাই। আমি গানের কথা চিন্তা করে ভোট দিব, আপনি যদি গার্মেন্টস চাকরি করেন সেই কথা আপনি চিন্তা করে ভোট দিবেন, রিক্সাওয়ালারা তার চিন্তা করেই ভোট দিবে। সারা বাংলাদেশের চিন্তা করার জন্য সরকার আছে। ভালো থাকেন সবাই। আপু কি বলবেন? একদমই, নাগরিক যে অধিকারটি আপনাকে দিয়ে রাখা হয়েছে রাষ্ট্র থেকে, সেটার সদ্ব্যবহার করুন এবং সেই ভোটাধিকারটা প্রয়োগ করুন ঠিকঠাক জায়গায়, যেন সামনের পথ চলাটা সুন্দর হয় আর সুন্দর একটা বাংলাদেশ আমরা পাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।